দেখো, আজকে আমরা ক্লাস 11-এর বীজগণিত চ্যাপ্টার থেকে ছায়াপথে যেসব এমসিকিউ গুলি আছে সেগুলি আমরা করব। এর আগের ভিডিওগুলিতে আমি ঘর্ষণ, নিউটনের গতিসূত্র, ঠিক আছে, তারপরে একমাত্রিক গতি, ওগুলো আমি সব করিয়েছি। আমি এই ভিডিওর নিচে লিঙ্কগুলি দিয়ে দেবো, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের ছায়াপথে যে এমসিকিউ গুলি আছে সেগুলি করার জন্য আমরা একটু তার আগে চ্যাপ্টারটি নিয়ে একটু জেনে নিই, ঠিক আছে, যেখানে কি কি সূত্র আছে, কি কি সূত্র লাগবে তোমাদের। যদি তোমরা ওগুলো একটু বুঝে নিও তাহলে তোমাদের অঙ্কগুলি করতে কি হবে, সুবিধা হবে। ঠিক আছে, তার জন্য আমি একটু শর্ট নোটসের মতো হালকা করে সূত্রগুলি বলে দিই। ঠিক আছে, তাহলে দেখো কি আছে। প্রথমে আমরা এই চ্যাপ্টার থেকে যেটা যেমন জানবো, সার্কুলার মোশন থেকে বা বৃত্তীয় গতি যেটা বলি আমরা, তো সেখান থেকে জানবো সেটা হলো কৌণিক সরণ। যেটা আমরা পড়ি রৈখিক গতির ক্ষেত্রে সরণ, ঠিক আছে, সেটা এখানে আমরা কি বলবো, কৌণিক সরণ। ঠিক। তো কৌণিক সরণ মানে কি হচ্ছে, চাপ বাই ব্যাসার্ধ। কি হচ্ছে, চাপ বাই ব্যাসার্ধ। আর সেক্ষেত্রে এর সমান কি হয়, আর থিটা। চ্যাপ্টারটি তোমরা আগে ডিটেলসে পড়বে, তারপরেই তোমরা অঙ্কগুলি করবে। ঠিক আছে, তবেই তোমাদের অঙ্কগুলি করতে সুবিধা হবে। ঠিক। কৌণিক বেগ, কৌণিক বেগ সমান কি, সরণ বাই সময়। দেখো নর্মালি কি হয়, বেগ সমান সরণ বাই সময় হয়, তো যেহেতু কৌণিক বেগ তাই হয়েছে কৌণিক সরণ বাই কি, সময়। আর কৌণিক সরণকে কি দিয়ে লেখা হয়, থিটা দিয়ে। ঠিক। তাহলে আমরা কি বলতে পারি, থিটা বাই টি। আর কৌণিক বেগকে কি দিয়ে লেখা হয়, ওমেগা দিয়ে। তো কৌণিক সরণের একক যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের রেডিয়ান। আর যেটা কৌণিক বেগের একক সেটা হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড। দেখো ওখানে যেটা হচ্ছিল আমাদের কি মিটার, সেটা এখানে হয় কি রেডিয়ান। ওখানে যেটা হয় মিটার পার সেকেন্ড, সেটা হয় এখানে কি রেডিয়ান পার সেকেন্ড। ওখানে যেটা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের ক্ষেত্রে, তো এখানে সেটা হয় কি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এই যে এখানে। ঠিক আছে। আর আমরা জানি কৌণিক আর রৈখিকের মধ্যে একটা কি থাকে, সম্পর্ক থাকে। তাহলে কি হয়, এস সমান আর থিটা। সেটা এখানেও হয় কি, ভি সমান আর ওমেগা। যেহেতু এরা একটা কি রাশি, ভেক্টর রাশি, তাই আমরা বলতে পারি কি ভি ভেক্টর সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। ম্যাক্সিমাম অঙ্কতে তোমাদের এগুলি কাজে লাগবে, দেখবে ওমেগার মান দেওয়া আছে আর আর এরও মান দেওয়া আছে, তখন আমরা কি করব, সেটিকে ক্রস প্রোডাক্ট করলে আমরা মানটি পেয়ে যাব। ঠিক আছে। তেমনি কৌণিক ত্বরণ, তাহলে কৌণিক ত্বরণ মানে, ত্বরণ মানে আমরা কি বুঝি, বেগের পরিবর্তন বা সময়। তো যেহেতু ওখানে আমরা কৌণিক ত্বরণ পড়ছি, তো কৌণিক ত্বরণ মানে কি, কৌণিক বেগের পরিবর্তন। এখানে বেগটা লিখিয়ে দিই, কৌণিক বেগের পরিবর্তন। ঠিক আছে, কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। তাহলে কৌণিক বেগ বলতে আমরা কি বুঝি, একটা ওমেগা ওয়ান হলো প্রাথমিক কৌণিক বেগ, ওমেগা টু হচ্ছে কি অন্তিম কৌণিক বেগ। তাহলে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই কত টি। এখানে আমরা পেয়ে যাব সেম, এ সমান কি আলফা ইন্টু আর। ঠিক আছে, প্রত্যেকটির সঙ্গে একটু লক্ষ্য করো, যেখানে আমাদের সম্পর্ক আছে সেখানে লক্ষ্য করে দেখো যে শুধুমাত্র একটি কণিকের সঙ্গে যখন রৈখিক গুণ হয়েছে, মানে সম্পর্ক হয়েছে, তখন একটি আর গুণ হয়েছে শুধুমাত্র। ঠিক আছে, বাকি দেখো সেমই আছে। কণিকের ক্ষেত্রে, কণিক ত্বরণের ক্ষেত্রে আলফা দিয়ে লিখি আমরা কণিক ত্বরণটাকে, আর কণিক বেগকে ওমেগা দিয়ে, আর কণিক সরণকে কি দিয়ে, থিটা দিয়ে। ঠিক আছে। এরপর পর্যায়কাল বলতে আমরা কি বুঝি, পর্যায়কাল বলতে বুঝি টি সমান কি টু পাই বাই ওমেগা। পর্যায়কাল কোনটা, পর্যায়কাল হচ্ছে যে এক সেকেন্ডে যতবার, এক সেকেন্ডে কি হচ্ছে মানে একবার ঘুরতে যত সময় লাগবে, সেটা বলি আমরা একবার, মানে টোটাল এক পাক ঘোরাতে যতটা সময় লাগবে সেটা হচ্ছে কি পর্যায়কাল। এক পাক ঘোরা মানে কত ঘোরা, টু পাই ঘোরা। ঠিক আছে। কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে কি, যে এক সেকেন্ডে যতবার ঘুরবে সেটা হচ্ছে কি কম্পাঙ্ক। তাহলে এন সমান কি ওয়ান বাই টি হয়। তাহলে এন সমান টি এর মান যদি আমি বসিয়ে দিই তাহলে এটা উল্টে যাবে, তাহলে কত, ওমেগা বাই টু পাই। তাহলে আমাদের এখানে সূত্র কি, ওমেগা সমান টু পাই এন। এখানে এনটা হচ্ছে কম্পাঙ্ক, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে। তো কৌণিক কম্পাঙ্ক বলি আমরা কোনো কোনো সময়। আর এর একক কি, আরপিএস, আরপিএম আর আরপিএইচ। আরপিএস মানে হচ্ছে রিভলিউশন পার সেকেন্ড, যে এক সেকেন্ডে কতবার রিভলিউশন হচ্ছে, মানে আবর্তন করছে। আরপিএম মানে হচ্ছে কি এক মিনিটে কতবার হচ্ছে। ঠিক আছে। আরপিএইচ মানে এক ঘন্টায় কতবার হচ্ছে। অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ যখন কি হয়, কোনো একটা সার্কুলার পাথ নিয়ে আমি যদি কোনো একটা বৃত্তাকার লুপে যদি আমি যে কোনো যে কোনো দুটি বিন্দুতে আমি যদি কিনি স্পর্শক টানি, তাহলে তাদের যে ত্বরণটা সেটা কি হয়, বাইরের দিকে পাওয়া যায় না, স্পর্শক বরাবর পাওয়া যায় না, কি হয়, ব্যাসার্ধ বরাবর পাওয়া যায়। ঠিক আছে, কেন্দ্র বরাবর পাওয়া যায়। তার জন্য আমরা কি অভিকেন্দ্র ত্বরণের একটা মান থাকে, সেটা কি হয়, অভিকেন্দ্র ত্বরণটা কোন দিকে, বৃত্ত পথের ব্যাসার্ধ বরাবর অভিকেন্দ্র বল বা অভিকেন্দ্র ত্বরণ। ত্বরণ যদি হয় তাহলে সেটা হয় ভি স্কোয়ার বাই আর, বা ওমেগা স্কোয়ার আরও লিখতে পারি, আরেকটা আছে ভি ওমেগা। ঠিক। আর অভিকেন্দ্র বল সমান সেম, ত্বরণ যদি আমরা জানি তাহলে একটা এম গুণ করে দিলে কি পেয়ে যাবো আমরা, বল পেয়ে যাব। ঠিক আছে। আর অপকেন্দ্র বল, এটা হচ্ছে একটা অলিক বল। ঠিক আছে, এটা শুধুমাত্র ঘূর্ণন নির্দেশ তন্ত্রেই ব্যবহার করা হয়, মানে কাজে লাগে। অলিক বল সেটা সেই মাত্র ফিল করতে পারবে যে ওখানে উপস্থিত থাকবে,
বাইরে থেকে এই বলের কোনো অস্তিত্ব বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি একটা অলিক বল। অভিকেন্দ্র বলকে আবার আমরা কার্যহীন বলও বলি। ঠিক আছে, এই যে অভিকেন্দ্র বলকে আমরা কি বলি? কার্যহীন বলও বলি। ঠিক আছে, এরপর দেখো, এরপর কি আছে যে আর ব্যাসার্ধের রাস্তার ব্যাংকিং কোণ যদি থিটা হয় আর এবং গাড়ির গতিবেগ যদি ভি হয়, তাহলে টেন থিটা সমান কি হয়? ভি স্কয়ার বাই আর জি। এটা কখন? যখন উলম্বের সঙ্গে কোণ করে, যখন উলম্বের সঙ্গে কোণ করে, উলম্ব এর সঙ্গে কোণ করে। যদি অনুভূমিকের সঙ্গে কোণ করে তাহলে কি হয়ে যাবে? আর জি বাই ভি স্কয়ার। ঠিক আছে, পাল্টে যাবে। আমি একটু পর দেখাচ্ছি সেটা। তারপর এগুলো তোমাদের থিওরির মধ্যে আছে, এগুলো আমি একটু সূত্র হিসাবে বলে দিই। আর যদি চাকা না পিছলে যে সর্বোচ্চ দূরত্বে বাগ নিতে পারবে সেটা হচ্ছে ভি ম্যাক্স সমান মিউ আর জি। মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আরটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক, ব্যাংকিং যুক্ত বৃত্তাকার পথে গাড়ির সর্বোচ্চ দূরত্ব, যে একটা ব্যাংকিং আছে, তো ব্যাংকিং যদি থাকে তাহলে একদিকে কি হয়? উঠানো থাকে। এই যে রাস্তাটা একদিকে কি থাকে? উঠানো থাকে। তো কতটা উঠানো আছে? এই উচ্চতা উঠানো আছে। আর এদের মধ্যে যে ডিস্টেন্স, এই যে বাইরের পাত আর এই পাতটি এবং এই পাতের মধ্যে যে ডিস্টেন্স, মানে চৌড়াটা রাস্তা, সেটা হচ্ছে এক্স। ওটা যে এক্স, এইটা হচ্ছে কি কতটা উঠানো আছে একদিকে, এক সাইড থেকে এক সাইডে কতটা উঠানো আছে তুলনায়। আর এটা হচ্ছে কি ব্যাসার্ধ বৃত্তাকার পথের, আর যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তাহলে দেখো এরপর আমরা কোয়েশ্চেনগুলো আসছি। ছায়াপথে যে এমসিকিউ গুলি আছে আমি পরপর করিয়ে যাচ্ছি। ঠিক, তাহলে দেখো প্রথম কোয়েশ্চেন কি বলা হয়েছে? প্রথম কোয়েশ্চেন বলা হয়েছে একটি চাকা মিনিটে, ঠিক আছে, 300 বার ঘুরছে। তাহলে একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে। তাহলে আমি এখানে বলতেই পারি যে 300 বার ঘোরা মানে মিনিটে ঘুরছে, মানে আরপিএম এককে ঘুরছে। তাহলে আমি এখানে বলতেই পারি যে কম্পাঙ্ক এন সমান, কম্পাঙ্ক এন সমান কত হচ্ছে? 300 আরপিএম। ঠিক আছে, আর কি দেওয়া আছে? আর এখানে বলা আছে চাকাটির কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে প্রকাশ করতে বলা হয়েছে। তো কৌণিক বেগ বার করতে বলা হয়েছে। তো ওমেগা সমান আমরা একটু আগে পড়লাম যে ওমেগা সমান এন এর সম্পর্ক কি হয়? 2 পাই এন হয়। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে কৌণিক বেগ, কৌণিক বেগ, ঠিক আছে, ওমেগা সমান কত হচ্ছে? 2 পাই এন। ঠিক, তাহলে ওমেগা সমান কত হবে? 2 পাই এন। তাহলে 2 পাই এন বলতে কত? 300। ঠিক আছে, বাই আরপিএম আছে, তো আরপিএম কে যখন আমি সেকেন্ডে করব তাহলে কি হয়ে যাবে? ষাট দিয়ে ভাগ হয়ে যাবে, এটা হয়ে যাবে আরপিএস। এটা আরপিএম কে যদি আমি সেকেন্ডে করতে যাই তাহলে 300 বাই কত হবে? 60 আরপিএস। ঠিক আছে, তাহলে 300 বাই 60, এটা এককটা কি? রেডিয়ান পার সেকেন্ড। যেহেতু সেকেন্ড একক আনতে মিনিট দেওয়া আছে তাই আমরা সেকেন্ডে নিয়ে এসেছি। ঠিক, তাহলে যদি আমি এখন কাটাকাটি করি সবকিছু দেখো, সময়ের একক তো সেকেন্ড না, তো সেক্ষেত্রে আমরা মিনিটে দেওয়া থাকলেও আমরা সেকেন্ডে করে নেব। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল 5, তাহলে কত হবে? ওমেগা সমান 10 পাই। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল কি আমার? 10 পাই। এরপর দেখো সেকেন্ড কোশ্চেন কি বলা হচ্ছে? M1 ও M2 ভরের দুটি বস্তু যথাক্রমে R1 এবং R2 ব্যাসার্ধের বৃত্তপথে সমদূরত্বে পরিভ্রমণ করছে। সমদূরত্বে পরিভ্রমণ করছে মানে একই বেগে, বেগটা তাদের যে দ্রুতিটা সেটা কি হচ্ছে? সেম, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে একটি R1 ব্যাসার্ধ যার ভরটা কত, যে কোণাটি ঘুরছে তার ভর M1, এবং একটি R2 ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধটা একটু বাইরে নিলাম, এর কত হচ্ছে? M2 ভরটা। এরা যখন পরিভ্রমণ করছে সেটা সমদূরত্বে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। বৃত্ত দুটি সম্পূর্ণ করতে প্রত্যেকের একই সময় লাগে। দেখো এর এখান থেকে এখানে পৌঁছাতে, মানে একটা 2 পাই ঘোরাতে এর সময় লাগছে যদি T1, আর এর এখান থেকে এখানে যদি সময় লাগছে যদি কত? T2। তো এখানে কি বলা আছে? একই সময় লাগছে, একই সময় লাগছে মানে T1 সমান কত? T2। তাহলে কৌণিক বেগ গতিবেগের অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে আমি এটাই অনেক ইজি ভাবে করা যাবে, তো আমি একটু ডিটেলসে করে দিই। প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছে যে এই যে ওমেগা, প্রথম ক্ষেত্রে ওমেগা 1 বার করছি আমরা। তো ওমেগা 1 মানে কি? কৌণিক সরণ বাই সময়। তো কৌণিক সরণ, এই যে এর এখান থেকে এখানে এক পাক ঘোরা মানে কৌণিক সরণ কত? 2 পাই। ঠিক আছে, এই যে পুরো এক পাক ঘোরা মানে কি? 2 পাই। তাহলে এর কৌণিক সরণ হচ্ছে কত? 2 পাই। ঠিক আছে, বাই নিচে কত হবে? T1। সময় নিয়ে নিলাম আমরা, T1 নিলাম। এরপর দ্বিতীয় ক্ষেত্রে কি বলতে পারি? দ্বিতীয় ক্ষেত্রে কত? ওমেগা 2 সমান কত হবে? 2 পাই। সেও এক পাকেই তো ঘুরছে। এই যে মনে করো যে দ্বিতীয় বস্তুটি এও তো এক পাকেই ঘুরছে,
তাহলে এরও কত হবে 2 পাই হবে সরণটা, এবং সময়টা ধরলাম t2। এখানে কিন্তু কোশ্চেন আমার বলা আছে তাদের প্রত্যেকের একই সময় লাগে, তাহলে আমি প্রশ্নানুসারে বা আমি লিখতে পারি এখানে, অর্থাৎ সময় একই সময় লাগলে, একই সময় লাগলে, ঠিক আছে, অর্থাৎ t1 সমান কত t2, তাহলে আমি বলতেই পারি যে ওমেগা 1 সমান কত ওমেগা 2, কারণ t1 সমান যদি t2 হয়ে যায় তাহলে 2 পাই/t আর 2 পাই/t, তাহলে আমি বলতে পারি কত ওমেগা 1 বাই কত ওমেগা 2 সমান কত 1। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত ডি হয়েছে। এরপর 3 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে, কোনো বস্তু বৃত্তাকার পথে সমদ্রুতিতে পরিভ্রমণ করলে তার ত্বরণ কি হয়। তো কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তাহলে তার ত্বরণ কি হয়, ব্যাসার্ধ বরাবর হয়। ঠিক আছে, কোন বরাবর হয়, ব্যাসার্ধ বরাবর। এই যে যে কোনো পয়েন্টে যদি আমি একটি স্পর্শক টানি, তাহলে এই প্রমাণগুলি করানো হয়েছে যখন করানো হচ্ছিল থিওরিসের সময়। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি একটি ব্যাসার্ধ টানি, তাহলে একে যদি দুটি উপাংশে ভাগ করি, তাহলে একটি হচ্ছে কি এটা, এটা তো এই ব্যাসার্ধটা, এবং এরও দুটি উপাংশ হচ্ছে, ঠিক আছে, আর এদিকেও একটি উপাংশ হবে। ঠিক, তো উপাংশগুলি ঠিকঠাক হলো না, 1 মিনিট। তাহলে দুটি ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এই বরাবর কোনো ত্বরণ পাওয়া যায় না। ঠিক আছে, এর বেগ কত হচ্ছে ভি, এর বেগ হচ্ছে ভি, এর বেগ হচ্ছে ভি কস থিটা। ঠিক আছে, এর ভি মানে এটা যে থিটা হয় তাহলে এটা ভি কস থিটা, এটা হচ্ছে কত ভি সাইন থিটা। আর আমরা জানি থিটা খুব ক্ষুদ্র হলে, ঠিক আছে, ভি কস থিটা মানে কত হচ্ছে ভি। তাহলে ত্বরণ মানে কি, বেগের অন্তিম, এটা হলো প্রাথমিক বেগ, এটা হচ্ছে অন্তিম বেগ। তো প্রাথমিক বেগ নিয়ে অন্তিম বেগ মানে ত্বরণ, বাইরের দিকে কোনো ত্বরণ পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র কি হবে ব্যাসার্ধ বরাবর একটা ত্বরণ পাওয়া যাচ্ছে। তাই ত্বরণ কোন দিকে হয়, ব্যাসার্ধ বরাবর হয়। পরিধি বরাবরও হয় না, স্পর্শক বরাবরও হয় না ত্বরণ, স্পর্শক বরাবর তো ত্বরণ নেই, স্পর্শক শূন্য। ঠিক আছে, তাহলে ত্বরণ কোন দিকে পাওয়া যায়, ব্যাসার্ধ বরাবর। এটা একটু প্রমাণও আছে তোমাদের। ঠিক আছে, যার মান আমরা পেয়েছিলাম এ সমান কত ভি ওমেগা, বা এ সমান কত ভি স্কোয়ার বাই আর, বা এ সমান ওমেগা স্কোয়ার ইন্টু কত আর। এটি হচ্ছে কি ত্বরণের মানটা, কোন বরাবর, ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্রমুখী বলতে পারি। ঠিক আছে, দেখো তারপরে কোশ্চেন কি বলা আছে, একটি সিলিং ফ্যান সুইচ অন করার পর 3 সেকেন্ডে 10 বার পুনরাবর্তন করে। একটি সিলিং ফ্যান 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 সুইচ অন করার পর 3 সেকেন্ডে 10 বার পুনরাবর্তন করে। যে কোনো একটি ফ্যান মনে করো ঘুরছে, তো 3 সেকেন্ডে 10 বার ঘুরলো, 3 সেকেন্ডে, পরবর্তী 3 সেকেন্ডে যে সংখ্যক পুনরাবর্তন করবে তা হলো। তাহলে আমরা প্রথমে সমকোণিক ত্বরণ ধরে না, বলা হয়েছে সমকোণিক ত্বরণ মানে প্রত্যেকটা মোমেন্টে ত্বরণের মানটা একই হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যদি ত্বরণটা বের করতে পারি আগে, তাহলে আমরা যে কোনো সময়ের জন্য বের করতে পারবো যে 1 সেকেন্ডের পর যখন আরেক সেকেন্ড এগোচ্ছিল তখন তার ত্বরণটা কত বৃদ্ধি পেল, ঘুরে আরেক সেকেন্ড যখন এগোলো তখন ত্বরণটা সেম হারে বৃদ্ধি পেচ্ছিল। তাহলে আমরা প্রত্যেক সেকেন্ডের জন্য বের করতে পারবো যদি আমরা আগে ত্বরণটা বের করতে পারি। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হলো প্রথম ক্ষেত্রে আমরা করব, প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, কি কি দেওয়া আছে দেখি। এখানে দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে দেওয়া আছে আমার ওমেগা 1টা 0, প্রাথমিক অবস্থা থেকে যাত্রা শুরু করবে। ফ্যান সুইচ অন করার পর মানে প্রাথমিক অবস্থা থেকে যাত্রা শুরু করবে, তার মানে প্রাথমিক বেগটা কত, 0। কত সেকেন্ড সময়ে, টি সমান 3 সেকেন্ড সময়। আর কি দেওয়া আছে, থিটা সমান দেওয়া আছে কত, 10 বার পুনরাবর্তন করবে। একবার ঘোরা মানে 2 পাই, আর 10 বার ঘোরা মানে কত হচ্ছে 2 পাই ইন্টু 10, ঠিক আছে, রেডিয়ান। তাহলে আমি বলতে পারি কত 20 পাই রেডিয়ান। এটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্রে। তাহলে এখানে আমি যদি ত্বরণটা বের করতে পারি তাহলে আমরা বুঝে যাব যে ত্বরণটা আমার কি পড়বে, সমান হারে বৃদ্ধি পাবে। তাহলে আমি পরবর্তী 3 সেকেন্ডের জন্য বের করতে পারবো। তাহলে আমি এখানে কি করতে পারি, সূত্র লাগাতে পারি কি, এস সমান কি ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। দেখো এখানে এটা আমরা নর্মাল সূত্র জানি রৈখিক গতির ক্ষেত্রে, আর এই সূত্রটি হওয়ার কারণ যে সরণও আছে, সময়ও আছে, ত্বরণও আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এসটাকে আমরা এখানে কি লিখতে পারি, থিটা, আর প্রাথমিক বেগ তো 0, তাহলে ওমেগা 1t প্লাস কত, আমরা সূত্রটিকে কনভার্ট করে নিই ত্বরণ মানে আলফা টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে থিটা সমান কত, থিটা সমান হয়ে গেল আমার 20 পাই। আচ্ছা পরে বসাচ্ছে মানগুলা, এটা হচ্ছে কত 0, এটা হচ্ছে 1/2
ঠিক আছে, আলফা টি স্কোয়ার। টি স্কোয়ার বলতে এখানে 3 এর স্কোয়ার, তো ঠিক আছে পরে বসাচ্ছি। তাহলে আলফা সমান কত হবে? আলফা সমান হয়ে যাবে 2θ বাই কত? টি স্কোয়ার। আর 2θ মান কত? 2 ইন্টু থিটা মানে 2 ইন্টু 20 পাই, ঠিক আছে, বাই টি স্কোয়ার মানে কত হচ্ছে 9, মানে হয়ে গেল আমার 40 পাই বাই 9। এটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে ত্বরণ পেয়ে গেলাম আমরা কত? 40 পাই বাই 9। তাহলে আলফার মানটা পেয়ে গেলাম 40 পাই বাই 9। আর যেহেতু সমকৌণিক ত্বরণ, সমকৌণিক ত্বরণ, তাহলে ত্বরণটা কি থাকবে? সেম থাকবে, ঠিক আছে, ঠিক। এরপর কি বলা হচ্ছে? পরবর্তী 3 সেকেন্ডের জন্য, পরবর্তী 3 সেকেন্ডে পূর্ণ আবর্তন করবে। দেখো, একবার মনে করো এখান থেকে এখানে, তো প্রথম 3 সেকেন্ডে পেয়ে গেছি আমরা, তো প্রথম 3 সেকেন্ডে আমাদের কত? 10 বার পূর্ণ আবর্তন করেছি। তো তার পরবর্তী 3 সেকেন্ডের জন্য যদি বের করতে যাই, তাহলে এখানের বেগটা এবং এখানের বেগটা আমার দরকার পড়বে, ঠিক আছে। তো আমি এখানে ছবির মতো একটি বানাই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে প্রথম 3 সেকেন্ডে এটা হচ্ছে প্রথম 3 সেকেন্ড, এটা হচ্ছে পরবর্তী 3 সেকেন্ড। তো প্রথম 3 সেকেন্ডের ক্ষেত্রে ওমেগা ওয়ানটা কত? 0, ঠিক আছে। আর এখানে আমি এখানে আসার পর এখানে তো একটা বেগ আছে, যদি আমি এখান থেকে পরবর্তী 3 সেকেন্ডের জন্য বের করতে যাই, এখান থেকে যদি আমি পরবর্তী 3 সেকেন্ডের জন্য বের করতে যদি যাই, তাহলে কি হবে? আমার এখানের বেগটা প্রয়োজন পড়বে, কারণ 3 সেকেন্ড ঘোরার সময় এখানে তো আর স্থির হয়নি, এখান থেকে বেগটা তো এখানে, এখানের বেগটা, তাহলে এই বেগটা এবং এই বেগটা দুজনের বেগই জানতে হবে। তাহলে দুজনের এই বেগটা তো আমার জানা নেই, তাই আমরা পরবর্তী 3 সেকেন্ডের জন্য যদি বের করতে যাই তাহলে আমাদের একটু অসুবিধা হবে। তাহলে আমাকে আগে ওমেগা 2 বের করতে হবে। তার জন্য আমরা ইজি ভাবে করব, যে এটা হচ্ছে ফার্স্ট 3 সেকেন্ড, এটা হচ্ছে পরবর্তী 3 সেকেন্ড। তো আমরা এখান থেকে টোটাল দেখো, যেহেতু সমকৌণিক ত্বরণে আছে তাই একই হারে বৃদ্ধি পেয়েছে, তো আমরা টোটাল 6 সেকেন্ডের জন্য বের করছি। টোটাল যদি আমরা 6 সেকেন্ডের জন্য যদি বের করতে যাই, ঠিক আছে, এটা হচ্ছে 6 সেকেন্ডের জন্য। তো 6 সেকেন্ডের জন্য যদি বের করতে যাই, তাহলে প্রথম 3 সেকেন্ড যদি বিয়োগ করে দিই, তাহলে পরবর্তী 3 সেকেন্ড আমার, এই যে পরবর্তী প্রথম 3 সেকেন্ড যদি আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমরা পরবর্তী 3 সেকেন্ড পেয়ে যাব। তো আমরা টোটাল 6 সেকেন্ডের জন্য বের করছি, কেন? কারণ যেহেতু আমরা তখন বেগটা পাবো ওমেগা 1, ঠিক আছে। আর এটা যদি করতে যাই তাহলে আমার এখানে ওমেগা 2 এর মানটা আমার লাগবে, এখানে একটা যে বেগ আছে প্রথম 3 সেকেন্ড চলার পর এই বেগটা লাগবে, তো এই বেগটা তো আমার কাছে নেই, তাই আমরা প্রথম 6 সেকেন্ডের জন্য বের করব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আবার, ঠিক আছে, আবার কি বলতে পারি, যে ওমেগা ওয়ানটা কত? 0, টি সমান কত সেকেন্ডের জন্য করছি? 6 সেকেন্ডের জন্য, ঠিক আছে। আর থিটাটা কত? আর এখানে কৌণিক ত্বরণ দেওয়া আছে কত? আলফা সমান 40 পাই বাই কত? 9। তাহলে সূত্র আমি বসাতে পারি কি? সেম সূত্র, যে এস সমান থিটা সমান কত? ওমেগা 1t প্লাস 1/2 কত হচ্ছে? আলফা টি স্কোয়ার। তাহলে থিটাটা হচ্ছে, থিটাটা বের করতে বলা হয়েছে, এটা হচ্ছে 0, 1/2 আলফা মানে কত হচ্ছে? 40 পাই বাই 9, 40 পাই বাই কত? 9 ইন্টু টি 9 সেকেন্ড, এখন 36 সেকেন্ড হয়ে যাবে, কারণ টিটা 6 আছে। তাহলে 4 নাম 36, 4 মানে 80 পাই। তাহলে 80 পাই হচ্ছে থিটা সমান। তাহলে থিটা সমান যদি 80 পাই হয়, তাহলে দেখো এখানে থিটা সমান কত হয়েছিল? 20 পাই, 10 বার ঘুরেছিল, তার জন্য থিটা সমান হয়েছিল 20 পাই। তাহলে এখানে 80 পাই আছে, তার মানে কতবার ঘুরেছে? 40 বার ঘুরেছে। তাহলে টোটাল 6 সেকেন্ডে কতবার ঘুরেছে? 40 বার। তাহলে 6 সেকেন্ডে 40 বার পূর্ণ আবর্তন করে, ঠিক আছে। আমরা এটাও বলতে পারি, ঠিক আছে, কি বলতে পারি, যে আমরা যদি বের করতে চাই n সমান কতবার, তাহলে কত বলবো? 80 পাই বাই 2 পাই, তার মানে কত? 40 বার। এভাবেও বলতে পারি, ঠিক আছে। তাহলে একটা দেখো, প্রথম 3 সেকেন্ডে 10 বার, আর টোটাল এটা কত হচ্ছে? 40 বার, 40 বার। তাহলে এটা কত হবে? 30 বার, ঠিক আছে। তাহলে পরবর্তী 3 সেকেন্ডের জন্য, ঠিক আছে, পরবর্তী 3 সেকেন্ডের জন্য, পরবর্তী 3 সেকেন্ডে 30 বার পূর্ণ আবর্তন করে, ফার্স্ট 10 সেকেন্ডে কত ছিল? ফার্স্ট 3 সেকেন্ডে ছিল 10 বার, পরবর্তী 3 সেকেন্ডে হয়ে গেল কত? 30 বার পূর্ণ আবর্তন করে। কেন? যে ধীরে ধীরে ত্বরণটা বাড়ছে, তো
প্রথম 3 সেকেন্ডে যতবার ঘুরেছিল পরের 3 সেকেন্ডে ততবারই ঘুরবে না, ত্বরণটা তো একই হারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তো 30 বার পুনরাবর্তন করবে। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে কোনটা আমার 30। দেখো অপশন আমার সবগুলিই আছে, 40 বের হয়েছিল 40 অপশনে আছে, এই 40 অপশনে আছে, তোমাদের মনে হয়ে যাবে কি যে 40ই অ্যান্সার হবে। ঠিক আছে, না, প্রথম 3 সেকেন্ডে তো 10 বার ঘুরেছিল, তো পরবর্তী 3 সেকেন্ড বের করতে বলা হয়। যদি বলা হতো তো প্রথম থেকে 6 সেকেন্ডে কত, তখন হবে 40 বার। ঠিক আছে, তারপরে একটা কোশ্চেন বলছে কোন চাকা মিনিটে 120 বার আবর্তিত হলে তার কৌণিক গতিবেগ রেডিয়ান পার সেকেন্ডে। দেখো সেম অঙ্ক এগুলি, তাহলে মিনিটে মানে এনটা দেওয়া আছে কম্পাঙ্ক, ঠিক আছে, কম্পাঙ্ক এন সমান কত হচ্ছে 120 আরপিএম। ঠিক আছে, তো আমাকে আমাকে কি বার করতে বলা হয়েছে, বলা হয়েছে ওমেগা সমান কত, কৌণিক বেগ ওমেগা সমান কত জানি আমরা 2 পাই এন জানি, তাহলে 2 পাই এন বলতে কত 120 আরপিএম, তো এটা সেটাকে আমরা কি করব আরপিএস এ করব, এটা রেডিয়ান পার সেকেন্ডে, আর 2 তাহলে কত হয়ে যাবে 4 পাই, তাহলে অ্যান্সার হয়ে গেল কত আমার এটা 4 পাই। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, একটি ঘড়ি ঘন্টার কাঁটার কৌণিক বেগ নির্ণয় করো। ঘন্টার কাঁটার কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে কত হবে, কৌণিক বেগ ঘন্টার কাঁটা, তো কৌণিক বেগ মানে আমরা কি জানি, কৌণিক বেগ, কৌণিক বেগ, ঠিক আছে, তো কৌণিক বেগ সমান কি হয় আমাদের, কৌণিক বেগ সমান হয় ওমেগা সমান কত থিটা বাই টি। ঠিক আছে, তো থিটা বাই টি তো ঘন্টার কাঁটা, তো দেখো একটি যে কোনো ঘড়ি একটি ওয়ার যে ঘন্টার কাঁটাটি এক পাক পুনরাবর্তন করতে, একটি ঘন্টার কাঁটা এক পাক পুনরাবর্তন করতে, এক পাক এখান থেকে এখানে পুনরাবর্তন করতে কত সময় লাগে 12 ঘন্টা। ঠিক আছে, তো আমরা এক পাক ঘোরা মানে কত 2 পাই ঘোরা, তাহলে আমরা বলতে পারি ওমেগা সমান 2 পাই কত 12 ঘন্টা, মানে কত এটা আরপিএইচ, রেডিয়ান পার আওয়ারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রেডিয়ান পার আওয়ারে, তো আমাকে কি করতে হবে সেকেন্ডে, তাহলে 2 পাই বাই 12 ইন্টু 60 ইন্টু কত 60, তাহলে কি হবে রেডিয়ান পার সেকেন্ড, কারণ কৌণিক বেগের একক কি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে কত 2 পাই ডিভাইড বাই ব্র্যাকেট 12 ইন্টু 60 ইন্টু 60। ঠিক আছে, তাহলে আচ্ছা এটা যদি কেটে দিই তাহলে কত হবে 6, তাহলে পাই বাই 6×36 ইন্টু 21 16। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কোনটা আমার এটা। ঠিক আছে, খুবই অঙ্কগুলি ইজি, দেখে নিও তোমরা একবার ভালো করে। 7 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো, একটি বস্তুকণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2 আরপিএস কম্পাঙ্কে ঘুরলো, তার মানে এখানে দেওয়াই আছে আমার কম্পাঙ্কটা কত 2 আরপিএস, তাহলে এন সমান কত দেওয়া আছে 2 আরপিএস, 2 আরপিএস কম্পাঙ্কে ঘুরলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি কি ওমেগা বের করতে পারি, কৌণিক বেগটা বের করতে পারি, তাহলে কত 2 পাই এন হয়, তাহলে 2 পাই এন বলতে কত 2, তাহলে কত হবে 4 পাই, এককটা হয়ে যাবে কি রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তা বলছে তার ত্বরণ কত, দেখো ত্বরণের এখানে আমরা একটা সূত্র জানি, অভিকেন্দ্র ত্বরণ, বৃত্তপথে ঘুরছে মানে কি অভিকেন্দ্র ত্বরণ, তো অভিকেন্দ্র ত্বরণ একটু আগে সূত্র বললাম আমরা, এ সমান কি হয় ওমেগা স্কয়ার আরও হয় ভি স্কয়ার বাই আরও হয়, তো আমার যেহেতু ওমেগা জানা আছে এখানে, তাহলে আমরা কি করব ওমেগা স্কয়ার আর বসিয়ে দেবো, কত হবে 4 পাই স্কয়ার ইন্টু কত আর, আর বলতে কত 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার মানে ব্যাসার্ধ দেওয়া আছে 25 সেন্টিমিটার, মানে হয়ে যাবে কত 0.25 মিটার, মানে হচ্ছে 1/4 মিটার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি কত 1/4, তাহলে 4 মানে 16 মানে কত 4 পাই স্কোয়ার, তাহলে অ্যান্সার কত হবে আমার 4 পাই স্কোয়ার। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, একজন ট্রাক চালক হঠাৎ তার সামনে কিছু দূরে একটি দেওয়াল দেখতে পেল, দেওয়ালের সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য চালকটি কি করবে। দেখো একটি ট্রাক চালক হঠাৎ তার সামনে একটি যদি দেওয়াল দেখতে পায় একটি ট্রাক চালক, ঠিক আছে, তাহলে সে কি করবে, সঙ্গে সঙ্গে ব্রেক কষবে, না বলছে বৃত্তাকার পথে টার্নিং নেবে, না উভয় প্রক্রিয়া করবে, না উপরে কোনোটিই নয়। দেখো সিম্পল যদি আমরা ভাবতে যাই, তাহলে যদি বৃত্তাকার পথে টার্নিং নেই, তো টার্নিং নিতে গেলে কি হবে, তাকে বেশি বল প্রয়োগ করতে হবে। এমনও হতে পারে যে যদি
ঘর্ষণ বল তাকে বাধা দিতে না পারে, ঘর্ষণ বল এই যে রাস্তা টায়ারের মধ্যে যে ঘর্ষণ বল তোকে যদি আটকাতে না পারে তাহলে গাড়ি উল্টেও যেতে পারে। তাহলে তার সব থেকে ভালো উপায় কি হবে, যে সঙ্গে সঙ্গে ব্রেক কষা। ঠিক আছে। আর নর্মালি কি হয় যে যদি অনেক বেশি পরিমাণে টার্নিং নিলে তাহলে গাড়ির উল্টো যেতে পারে, তাই দ্রুত বৃত্তাকার পথে ঘুরে যাবে, এটা একটু আমাদের নর্মালের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে, যে ভুল হতে পারে একটু। সব সব থেকে বেস্ট উপায় কি হবে, আমাদের সঙ্গে সঙ্গে ব্রেক কষা। ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো কি বলা হয়েছে 9 নম্বর, বলছে নিচের কোনটি অলিক বল। দেখো অলিক বল আমি বলেছিলাম একটু আগেই তোমাদেরকে, যে অলিক বল আমরা কোনটাকে বলি, অপকেন্দ্র বলকে আমরা অলিক বল বলি, যেটি আমরা ঘূর্ণন নির্দেশ তন্ত্রে শুধুমাত্র লক্ষ্য করে থাকি। ঠিক আছে। ঘর্ষণ বল তো আমাদের এক্সিস্ট করে, অভিকেন্দ্র বলও আমাদের বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। ঠিক আছে। মহাকর্ষ বলও তো লয় অলিক বল, শুধুমাত্র কি হচ্ছে অপকেন্দ্র বল এখানে অলিক বল হচ্ছে। ঠিক। তারপরে কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে, যে ঘূর্ণায়মান টেবিল ওমেগা কোণের দিকে ঘুরছে, কোন মুদ্রাকে টেবিলের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে রাখলে মুদ্রাটি পিছলে যেতে শুরু করে। ঠিক আছে। তাহলে দেখো যে কোনো একটি টেবিল, যদি টেবিলকে যদি আমি ঘূর্ণন ঘুরাই এদিক থেকে এদিকে, তাহলে এর বাইরের দিকে একটা ফোর্স কাজ করবে, যার ফলে এই যে এখানে মুদ্রাটিকে রাখা হয়েছে, যে পয়সাটিকে রাখা হয়েছে এখানে কয়েনটিকে, সেই কয়েনটি বাইরের দিকে যাওয়ার জন্য কি করবে, ফোর্স প্রয়োগ করবে বাইরের দিকে, যেটা হচ্ছে আমরা অপকেন্দ্র বল বলি। ঠিক আছে। তাহলে এই বাইরের দিকে যে যাওয়ার জন্য চেষ্টা করবে, তখন ঘর্ষণ বল যদি যদি এই যে প্লেটটি যদি খুবই মসৃণ হয়, তাহলে হালকা বেগে ঘুরলেও কি হবে, পয়সাটি বাইরের দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে। যদি একটুকু আমাদের অমসৃণ হয় তলটি, তাহলে ওই যে ঘর্ষণ তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে বাইরের দিকে না যেতে। ঠিক আছে। তাহলে কি হচ্ছে, রাখলে মুদ্রাটা পিছলে যেতে শুরু করে, মানে এখনো পিছলয়নি। তাহলে আমি বলতে পারি প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি কি, প্রথম এখনো পিছলে যেতে শুরু করেনি, মানে ঘর্ষণ বল তাকে পর্যাপ্ত পরিমাণে দিতে পারছে ওই যে ওমেগা বেগে ঘুরতে গেলে। তাহলে আমি বলতে পারি যে লিমিটিং ফ্রিকশন এফএল, মানে সীমাস্থ ঘর্ষণ যেটা, সেটা কত হচ্ছে এম ওমেগা স্কোয়ার কত আর। ঠিক আছে। এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে, বলা হয়েছে টেবিলের আবর্তন বেগ দ্বিগুণ করা হলো, তো যদি দেখো বেগটা যদি দ্বিগুণ করা হয় তাহলে কি হবে, বাইরের দিকে টানটা আরো বেশি হয়ে যাবে, তখন ঘর্ষণ বল তাকে আর আটকে রাখতে পারবে না। ঠিক আছে। তখন কি হবে, মুদ্রাটি এখানে যদি রাখা হয় তাহলে মুদ্রাটি কি হবে, পিছলে যাবে। তাই আমরা কি করব, যে যত সামনাসামনি রাখবো তত কি হবে, মুদ্রাটি পিছলে যেতে চান্সটা কি থাকবে, কম থাকবে। তো বলছে মুদ্রাটিকে কেন্দ্র থেকে কোথায় যে দূরত্ব রাখলে পিছলে যেতে শুরু করবে। দেখো এখানে যখন প্রথম ক্ষেত্রে ওমেগা বেগে ঘোরানো হচ্ছিল, তখন এখানে রাখতে গেলে সে পিছলে যেতে শুরু করেছিল, মানে এখন পিছলায়নি। কিন্তু যখন বেগটাকে দ্বিগুণ করা হয় তখন এই পয়েন্টে রাখতে গেলে সেটি পিছলে যাবে, তাহলে আমার কি করতে হবে, কিছুটা ভিতর দিকে রাখতে হবে টাকাটিকে, যার হলে পিছলে, তখন আমি তাহলে বের করছি যে এটা মুদ্রাটিকে এখানে রাখা হয়েছে কখন, যখন বেগটা দ্বিগুণ করা হয়েছে। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বল কত হবে এখানে, সেক্ষেত্রে এখানে ঘর্ষণ বল হবে কত, এফএল। ঠিক আছে। সেই ঘর্ষণ বল তো সেমই কাজ করছে, কারণ টেবিল সেম, মুদ্রাটি সেম, শুধুমাত্র পজিশনটা চেঞ্জ হয়েছে। তাহলে এই অবস্থায় রাখতে গেলে কি হবে, সে পিছলে যেতে শুরু করবে কখন, যখন বেগটা কত আছে 2 ওমেগা, যখন বেগটা কত 2 ওমেগা আছে, আর এটা বেগটা কত ছিল ওমেগা। ঠিক আছে। তো তাহলে সেক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল কত হবে, এফএল সমান কত, এম 2 ওমেগা স্কোয়ার ইন্টু কত, ডিস্টেন্সটা এখন আর 1 নাম দিলাম, তো প্রথমটার ক্ষেত্রে নাম দিয়েছিলি কত আর। ঠিক আছে। সেই আর এর মান দেওয়া আছে, সেই আর এর মান এখানে দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। আর সমান কত, 0.4 মিটার, না সেন্টিমিটার থাক, তাহলে 4 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এখানে কি বলতে পারি, যে দুটোই তো ঘর্ষণ বল সমান, তাহলে এম ওমেগা স্কোয়ার আর সমান কত, এম 4 ওমেগা স্কোয়ার আর 1। ঠিক আছে। তাহলে এখানে কি কাটবে, এম এম কেটে গেল, ওমেগা স্কোয়ার কেটে গেল। ঠিক আছে। তাহলে আর বাই আর 1 সমান কত, 4। ঠিক আছে। আর এর মান তো দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে 4 আর 1 সমান কত হয়ে যাবে, 1 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে আর 1 সমান কত হয়ে যাবে আমার, 1 সেন্টিমিটার। দেখো অঙ্কটি খুবই ইন্টারেস্টিং অঙ্ক, কিন্তু দেখে নিবে তোমরা ভালো করে। দেখো 10 পর্যন্ত আমাদের অঙ্কগুলি হয়ে গেল।
দেখো, তারপর দেখো 11 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে। 11 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একজন সাইকেল আরোহী ভি বেগে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে বাঁক বাঁক ঘোরার সময় অনুভূমিকের সঙ্গে যে কোণ করে আনত হবে তা হলো। দেখো, আমরা যেটি বইয়ে পড়েছি বা যেটি আমরা থিওরির মাধ্যমে পড়েছিলাম সেটি কি ছিল, যে উলম্বের সঙ্গে কোণ ছিল, ঠিক আছে। কিন্তু এখানে আমাকে কি বলা হয়েছে, অনুভূমিকের সঙ্গে কোণ। তো তাতে কোনো যায় আসে না, তাহলে আমাদের কি হবে, শুধু সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। যদি এটি আর হয় আর অনুভূমিকের সঙ্গে কোণ যদি থিটা হয়, তাহলে এদিকটা কি হবে, আর কস থিটা, ব্যাসার্ধ বরাবর, যেটা অভিকেন্দ্র বলে যোগান দেবে। কোনো একটা বস্তুকে বৃত্তপথে ঘোরার জন্য কে সাহায্য করে, অভিকেন্দ্র বল, ঠিক আছে। আর এমজি, এমজি কে কে সাহায্য করবে, আর সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে আর সাইন থিটা, কালারটা চেঞ্জ করে নিই, আর সাইন থিটা, ঠিক আছে, সমান কত হবে এমজি, আর আর কস থিটা, ঠিক আছে, সমান কত হবে এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে এটি 1 নম্বর, এটি কত 2 নম্বর। তাহলে কি বলা যাবে, আর সাইন থিটা বাই আর কস থিটা মানে কত, টেন থিটা। তাহলে কি হবে, আর জি বাই ভি স্কোয়ার। যদি উপর এটা আরটা উপর উঠে যাবে তাহলে কত হবে, আর জি বাই ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে অপশন কোনটি হচ্ছে আমাদের, আর জি বাই ভি স্কোয়ার, ঠিক আছে। আর নর্মালি যদি উলম্বের সঙ্গে কোণ থাকতো তাহলে কি হতো, ভি স্কোয়ার বাই আর জি হতো। তাহলে এটা ভি স্কোয়ার বাই আর জি, তখন এটি কোণ হতো, তখন এটি সাইন কস থিটা হতো, এটি সাইন থিটা হতো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তারপর 12 নম্বর কোয়েশ্চেন দেখো। 12 নম্বর কোয়েশ্চেন বলছে রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.6। তাহলে আমি বলতেই পারি ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, মিউ সমান কত, 0.6, ঠিক আছে। তারপর বলছে গাড়িটি সর্বোচ্চ কত বেগে এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর সমান 150 মিটার, ঠিক আছে। নিরাপদে যদি বাঘ নিতে চাই তাহলে আমরা একটু আগে সূত্র পড়েছিলাম, তাহলে কি ছিল সেটা, ভিমেক্স সমান মিউ আর জি, রুট ওভার অফ মিউ আর জি। তাহলে মিউ কত, মিউ হচ্ছে 0.6 ইন্টু আর হচ্ছে 150 ইন্টু কত হবে, জি এর মান 10, ঠিক আছে। তাহলে আমার ক্যালকুলেট করলে কত হয়ে যাবে, ক্যালকুলেট রুট ওভার অফ 0.5 করে নিচ্ছি, রুট অফ ব্র্যাকেট 0.6 ইন্টু 150 ইন্টু 10, 30, ঠিক আছে। তাহলে 30 মিটার পার কত সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার কি 30 মিটার পার সেকেন্ড। খুবই ইজি অঙ্ক এগুলি, ঠিক আছে। তাহলে দেখো তারপরে কোশ্চেন কি বলা হয়েছে, 1 কেজি ভরের একটি বস্তু সুতো দিয়ে বেঁধে একটি অনুভূমিক সমতল ওপরে রাখা হলো। সুতোটিকে অনুভূমিকে রেখে 3 আরপিএম কৌণিক বেগে, যে কৌণিক বেগটা ঘুরছে সেটা কত বেগ, 3 আরপিএম, বস্তুটিকে বৃত্তাকার পথে ঘোরাতে শুরু করা হলো, ঠিক আছে। আচ্ছা, এখন সুতোটির টান যদি 4 গুণ করা হয়, আচ্ছা দেখো প্রথমে যখন টান ছিল টি, প্রথমে যখন কি ছিল, টানটা ছিল কত টি, সুতোর টান যেটা সেটা যদি তখন টি ছিল, তখন বস্তুটি 3 আরপিএম কৌণিক বেগে ঘুরছিল, ঠিক আছে। তো যখন কোনো একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরবে তখন তার বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করবে। তো বাইরের যে এই যে ভিতর দিকে টানটা আর এই যে বাইরের দিকে অপকেন্দ্র বলটা, ঠিক আছে, সেই বলটা কি সমান, ঠিক আছে। সুতোটিকে অনুভূমিকে 3 আরপিএম ঘুরতে শুরু করা হলো, সুতোটির টান যদি 4 গুণ করা হয় তাহলে বস্তুটি পরিবর্তিত বেগ কত, তাহলে তার বেগটা কি হবে। দেখো টান আমরা কোনো একটি বস্তুকে যখন ঘুরাই তখন টানটা যত বেশি করি বেগটা কি হয়, তত বেশি বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে আমরা একটা কথা বলতে পারি এখানে, যে প্রথম ক্ষেত্রে, বাইরের দিকে কি কাজ করছে, অপকেন্দ্র বল, তবে তো ঘুরতে পারছে। বাইরের দিকে একটা অপকেন্দ্র বল, টানটা যখনই আমরা কাজ করবো টি, তখন বাইরের দিকে অপকেন্দ্র বল কত কাজ করছে, এম ওমেগা স্কোয়ার আর, ওমেগা কৌণিক বেগে ঘুরছে, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে যদি টানটা 4 গুণ করা হয়, তো 4 গুণ যদি করা হয় তাহলে 4t হয়ে যাবে টানটা, তখন তো বেগটাও তো পরিবর্তন হয়ে যাবে, তাহলে এম ওমেগা 1 স্কোয়ার ইন্টু কত আর, ঠিক। ব্যাসার্ধ তো সেম, তাহলে আমি কি লিখতে পারি এখন, তাহলে আমি এখন লিখতে পারি এই যে 4t এর মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে কত হবে, এম ওমেগা স্কোয়ার আর সমান কত, এম
ওমেগা 1 স্কোয়ার ইন্টু আর। তাহলে এম এম কেটে গেল, এটা আলাদা কালি দিই, তাহলে এম এম কেটে গেল, আর আর কেটে গেল, তাহলে 4 ওমেগা স্কোয়ার সমান কত, ওমেগা 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে 3 আরপিএম কৌণিক বেগটা, তাহলে কত হবে 9, আর ওমেগা 1টা বের হবে 4 9 36, তাহলে ওমেগা 1টা কত হবে 6 আরপিএম। তাহলে চেঞ্জ হয়ে গেল কত, 6 আরপিএম। ঠিক আছে, তাহলে আমার বের হয়ে গেল 6 আরপিএম। 13 নম্বর কোশ্চেন। তারপর দেখো 14 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, কোন বস্তু কোন কণার কৌণিক গতিবেগ ওমেগা ভেক্টর সমান কত দেওয়া আছে, 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, আর ভেক্টর দেওয়া আছে কত, 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস কত, 6k ক্যাপ। আমরা জানি যে যদি আমাদেরকে রৈখিক গতিবেগ বার করতে হয় ভি ভেক্টর সমান, তো আমরা কি করতে হয়, ওমেগা ভেক্টর ক্রস কত হয়, আর ভেক্টর। একটু আগে আমি সূত্রগুলো পড়েছিলাম, ওখানে ছিল। ঠিক আছে, তো এখানে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টরের, তাহলে কি হবে, ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তাহলে ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। ঠিক আছে, তাহলে কি হবে, আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ। এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। ঠিক আছে, তাহলে কত হবে, 3 মাইনাস 4, আর এটা 1, এটা কত হবে 5 মাইনাস 6, এটা কত 6। এগুলি অনেকবারই করা হয়েছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট মানে কি হয়, আমাদের এই দিকটিকে স্থির রাখতে হয় আর এই দুটির গুণ, আবার একটা মাইনাস হয়ে এইটিকে স্থির রাখতে হয় এবং এই দুটির গুণ। ঠিক আছে, তাহলে আমরা করি ক্রস প্রোডাক্ট। তাহলে কত হবে আমাদের, ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর সমান কত হবে, তিনি যদি ওটা কমন নিই, এটা যদি স্থির রাখি, এটাকে যদি স্থির রাখি আর এই দুটোর গুণ মানে মাইনাস 24 আর মাইনাস মাইনাস প্লাস 6। ঠিক আছে, তাহলে কত হবে ওটা, মাইনাস 24 প্লাস 6 আই ক্যাপ। ঠিক আছে, মাইনাস, এবার এটাকে স্থির আর এই দুটোর গুণ, তাহলে 3 চৌক 18 মাইনাস 5, তাহলে 18 মাইনাস 5 জে ক্যাপ প্লাস এটাকে স্থির, তাহলে কত হবে 6 মানে মাইনাস 18 আর মাইনাস মাইনাস প্লাস মাইনাস 18 প্লাস 20। ঠিক আছে, এটা কে ক্যাপ। তাহলে আমার কি বের হয়ে যাচ্ছে, মাইনাস 18 আই ক্যাপ, ঠিক আছে, মাইনাস 13 জে ক্যাপ আর প্লাস 2 কে ক্যাপ। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা আমার, মাইনাস এটা। ঠিক আছে, তাহলে আমার 14 নম্বর কোশ্চেন হলো। এটা ক্রস প্রোডাক্ট একটি। 15 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কি হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যদি মিনিটের কাঁটা দেখো, এই যে একটি মিনিটের কাঁটা, এটি মিনিটের কাঁটা, তো এই মিনিটের কাঁটাটি এখান থেকে এখানে এক পাক ঘুরতে সময় লাগবে কত, 60 মিনিট। তাহলে এই এক পাক ঘুরতে সময় লাগবে কত, 60 মিনিট। আর ঘন্টার কাঁটা এই এই যে ঘন্টার কাঁটাটি এখান থেকে এখানে আসতে ও সময় লাগবে কত, 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, প্রথমে বার করি মিনিটের কাঁটা। মিনিটের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে মিনিটের ক্ষেত্রে কি হবে, ওমেগা 1 সমান এক পাক ঘোরা মানে কত, 2 পাই, সময় লাগবে কত, 60 মিনিট। তাহলে আমরা যদি সেকেন্ডে করতে যাই তাহলে কত, 60 ইন্টু 60 কি হবে, রেডিয়ান পার সেকেন্ড। যদি মিনিটে বলতাম তাহলে কি, তো রেডিয়ান পার মিনিট হতো। আর ঘন্টার কাটার ক্ষেত্রে কি হবে, ঘন্টার কাটা এর ক্ষেত্রে, ঠিক আছে, কি হবে, ওমেগা 2 সমান 2 পাই বাই 12 ঘন্টা। এক পাক ঘুরতে কত, 12 ঘন্টা, 2 পাই মানে ইন্টু 60 মিনিট ইন্টু কত, 60 সেকেন্ড, রেডিয়ান পার কি সেকেন্ড। ঠিক আছে, অনুপাত যদি আমরা করি, ওমেগা 1 অনুপাত কত, ওমেগা 2 সমান কত হবে, 2 পাই বাই 60 ইন্টু 60 অনুপাত 2 পাই বাই কত, 12 ইন্টু 60 ইন্টু 60। ঠিক আছে, তাহলে কত হবে, 2 পাই, 2 পাই কেটে গেল, 60 60 কেটে গেল, 60 60 কেটে গেল। ঠিক আছে, তাহলে কত হবে, 1:1 বাই 12 মানে কত হবে, 12:1।
12:1। ঠিক আছে, আগে মিনিটের কাটা ঘন্টা কাটা বলা হয়েছিল, হয়ে গেছে এটা। ঠিক আছে, তারপরে দেখো পরের কোয়েশ্চেন, 16 নম্বর কোয়েশ্চেন। কি বলছে, একটি বস্তু বৃত্তীয় পথে এ ত্বরণ নিয়ে ঘুরছে। ত্বরণ নিয়ে ঘোরা মানেই হচ্ছে তার ত্বরণ কত, ত্বরণের সমীকরণ কত, এ সমান ভি স্কোয়ার বাই আর বা কি ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, যদি বস্তুটির দ্রুতি দ্বিগুণ করা হয় তবে দ্বিতীয় ও প্রথম ক্ষেত্রে ত্বরণের অনুপাত কত। দ্রুতি দ্বিগুণ করা হয় মানে এখানে আমাদের কোন সূত্র লাগবে, বেগের সূত্র লাগবে। ঠিক আছে, তাহলে এ সমান কি, তাহলে এ সমান হচ্ছে আমাদের কি ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তো কি বলা হয়েছে, প্রথমে দ্রুতি দ্বিগুণ করা হলে, দ্রুতি যদি দ্বিগুণ করা হয় তাহলে আমরা কি পাবো, এডেস পাবো। তাহলে এডেস সমান কত হবে, 2v স্কোয়ার বাই কত আর। তাহলে এডেস সমান কত হবে, 4v স্কোয়ার বাই আর। এডেসটা তাহলে আমাকে অনুপাত বলেছে দ্বিতীয় এবং প্রথম, তাহলে এডেস অনুপাত এ সমান কত হবে, 4v স্কোয়ার বাই আর অনুপাত কত, ভি স্কোয়ার বাই আর। আর কেটে গেল, ভি স্কোয়ার কেটে গেল, মানে 4:1। দ্বিতীয় আর প্রথম বলা হয়েছে, প্রথমে দ্বিতীয়, তাই আমরা এডেসটি প্রথমে রাখলাম তারপরে এ রেখেছি। তাহলে 4:1, এটা তোমরা ভালো করে দেখে নিও, নাহলে দেখো এখানে 1:4ও আছে অ্যান্সার। বোঝা গেছে, এটা হলো তোমাদের কি 16 নম্বর কোয়েশ্চেন। দেখো তারপর 17 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে, 0.12 কেজি ভরের একটি বল 0.5 মিটার লম্বা তারের এক প্রান্ত বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ঠিক আছে, তাহলে যে বলটিকে ঘোরানো হচ্ছে তার ভর কত, 0.12 কেজি। একটি বল কত মিটার লম্বা তারের, এই যে লম্বা তার, এই যে লম্বা তারের মানে কত আছে, 0.5 মিটার, এক প্রান্ত বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, বলটির 1 মিনিটে 230টি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে সেগুলি আগে লিখি আমরা। তাহলে দেওয়া আছে ভর, তাহলে বলটির ভর এম সমান কত, 0.12 কেজি। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে, দেওয়া আছে আর ব্যাসার্ধ, মানে বলটি এত লম্বা তার মানে ব্যাসার্ধ আর সমান কত, 0.5 মিটার। দেখো এটি মানে ব্যাসার্ধ, তো যে এখান থেকে এখানে মানে ব্যাসার্ধই তো হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে 0.5 মিটার। তারপর হচ্ছে কি বলটি 1 মিনিটে কতটা পুনরাবর্তন করলো দেওয়া আছে, তাহলে কম্পাঙ্ক সমান কত, 231 আরপিএম। ঠিক আছে, তাহলে এন এর মানটা পেয়ে গেলাম আমরা কত, 231 আরপিএম। ঠিক আছে, তাহলে বলছে তার অসহভার কত হবে। অসহভার মানে কি, এই যে তারটি কতটা পর্যন্ত সহ্য করতে পারবে, তাহলে টানের যে ম্যাক্সিমাম মান সেটা এ যে এম ওমেগা স্কোয়ার যে অপকেন্দ্র বল তার সঙ্গে সমান হতে হবে। যদি এম ওমেগা স্কোয়ার আর মানে এই যে অপকেন্দ্র বলের মানটা যদি আরো বেশি হয়ে যায় তাহলে তারটি আর সহ্য করতে পারবে না। তাহলে ম্যাক্সিমাম কতটা সহ্য করতে পারবে, এই যে বাইরের দিকে টানটা, এই টানটার সঙ্গে এই টানটা কি যদি হয়, সমান হয়। যদি এর থেকেও বেশি, যদি আরো স্পিডে ঘুরে তাহলে কি হবে বলতো, যদি আরো স্পিডে ঘুরে তখন কি হবে, যে এই যে বলটি বাড়ির দিকে টানটা আরো বেশি কাজ করবে, তখন তারটি সহ্য করতে পারবে না। তাহলে টিম্যাক্স আমরা বলতেই পারি যে টিম্যাক্সিমাম সমান কত, এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, তো ওমেগা তো আমাদের জানা নেই, আমাদের কম্পাঙ্ক জানা আছে। তাহলে এম এর মান কত, 0.12 ইন্টু ওমেগা, ওমেগা বলতে কত, 2πn, এন এন বলতে কত, 231। আরপিএম এ আছে তো সেকেন্ডে করতে হবে, কারণ আমাদের তো সবকিছু সেকেন্ডে করি, তাহলে বাই ষাট ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাই স্কোয়ার দিলাম ইন্টু আর, আর বলতে কত, 0.5। ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কত, আগে 2π ইন্টু 231 বাই ষাট স্কোয়ার ইন্টু কত, 0.5 ইন্টু হচ্ছে কত, 0.2, যে 12, তাহলে 35.11 নিউটন। ঠিক আছে, তাহলে অপশন আমার কোনটা হচ্ছে, 35.11। এত নিউটন মানে এত নিউটন সহ্য করতে পারবে। এর থেকে যদি বেশি স্পিডে নিয়ে যাই আমরা তাহলে এই তারটি সহ্য করতে পারবে না। তাহলে 35.11 পর্যন্ত ম্যাক্সিমাম সহ্য করতে পারবে। এই বেশি স্পিড নিয়ে গেলে বাইরের টানটা বেশি হয়ে যাবে, তো বাইরের টানটা বেশি হয়ে গেলে 35.11 থেকে যদি বাইরেটা বেশি হয়ে যায়
36 নিউটন হয়ে যায়, 37 নিউটন হয়ে যায়, তাহলে 4টি আর সহ্য করতে পারবে না, ওটা হলো অসহভার। ঠিক আছে, ঠিক। 18 নম্বর কোয়েশ্চেন। একটি বস্তু কোনো স্থির কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ঘূর্ণনকালে নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, তাহলে ঘূর্ণনকালে নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক? দেখো, সবসময় তো আমাদের একটা কথা নর্মাল যে আমাদের কি শক্তি সংরক্ষিত থাকবে, ভর ধ্রুবক, ভরবেগ ধ্রুবক। দেখো, যদি কৌণিক ভরবেগ বলতো, যেহেতু কৌণিক বেগে ঘুরছে, যদি কৌণিক ভরবেগ বলতো তাহলেও মানা যেত। এখানে কি বলা হয়েছে? ভরবেগ ধ্রুবক, মানে রৈখিক ভরবেগ, সেটা তো সম্ভব নয়। ঠিক আছে, শক্তি ও ভরবেগ দুটো উভয় ধ্রুবক না, যেহেতু ভরবেগ ধ্রুবক নয় তো আর ভরবেগ উভয় ধ্রুবক কি করে হবে? ঠিক আছে, কোনোটি জন্য এটা তো হতে পারে না, কারণ শক্তি সংরক্ষিত থাকে, শক্তি কোনোদিনও ধ্বংস হয় না। ঠিক আছে, তাহলে কি হয়? মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক থাকে, তাহলে মোট শক্তির পরিমাণ যদি ধ্রুবক তাহলে এখানে কি থাকবে? শক্তি সংরক্ষিত থাকবে। ঠিক আছে, 19 নম্বর কোয়েশ্চেন। একটি ফ্লাই হুইল প্রতি মিনিটে 360 বার পূর্ণ আবর্তন করলে এর কৌণিক দ্রুতি কত হবে? তো যদি 360 বার কৌণিক, তাহলে এগুলো খুব ইজি অঙ্ক, যে কম্পাঙ্ক আমার দেওয়া আছে, কত? n সমান 360 rpm। ঠিক আছে, তাহলে আমি বলতেই পারি এখানে যে কৌণিক দ্রুতি মানে কৌণিক বেগটা, যে কৌণিক দ্রুতি ওমেগা সমান কত? 2πn। তাহলে 2πn বলতে কত? 360 rpm বাই কত? 60। rps হয়ে গেল মানে রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে কত? 60 ছ ছ কেটে গেল, 6 ছক 36, মানে 6 দুগুণে 12 পাই রেডিয়ান পার কত? সেকেন্ড। তাহলে 12 পাই রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল। 20 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে। বলছে একটি গাড়ি বৃত্তাকার পথে ঘুরছে, গাড়িটি সমান সময়ের অবকাশে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাহলে গাড়ির বেগ সংক্রান্ত নিম্নলিখিত কোণ বিবৃতিটি মধ্যে সঠিক। দেখো, যে কোনো একটি বৃত্ত হোক বা যেই হোক, ঠিক আছে, প্রত্যেকটি বিন্দুতে বেগের মানটি, এই যে বেগের মানটা সমান, ঠিক আছে, কিন্তু অভিমুখটা কি আলাদা। এই যে বেগের মানটা সমান কিন্তু অভিমুখটা কি প্রত্যেকটি বিন্দুতে আলাদা। ঠিক আছে, তাই আমরা কি বলতে পারি? যে মান ধ্রুবক নয়, এটা তো ভুল কথা। এখানে বলা যায় বেগের মান ধ্রুবক নয়, বেগের মানটা তো সমান কিন্তু অভিমুখটা আলাদা। আর অভিমুখটা আলাদা থাকলেও আমাদের কি পাওয়া যাবে? একটা ত্বরণ পাওয়া যাবে। তো এখানে কি বলছে? বেগের মান ও অভিমুখ উভয় পরিবর্তন না, উভয় পরিবর্তনশীল তো নয়। গতিবেগের অভিমুখ বৃত্তাকার পথের কেন্দ্রের অভিমুখে না, অভিমুখ তো স্পর্শক বরাবর। ঠিক আছে, গতিবেগের মান ও ধ্রুবক কিন্তু অভিমুখ পরিবর্তনশীল, হ্যাঁ এটি ঠিক আছে। মানটা ধ্রুবক কিন্তু অভিমুখটা কি পরিবর্তনশীল। তাহলে অপশন কোনটা হচ্ছে আমার? অপশন হচ্ছে ডি। ঠিক আছে, ঠিক। তাহলে 20 পর্যন্ত আমরা করলাম। এর পরের ভিডিওতে আমি 20-র পর থেকে বাকি অঙ্কগুলি করিয়ে দেবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, ঠিক আছে, কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে, তাহলে তোমরা আমাকে জানিও কমেন্ট করে। আমি পরের ভিডিওতে তোমাদের চেষ্টা করব সেই ডাউটটি সলভ করে দেওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ।